নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি ভয়ের গল্প, বাবি। অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভয়ের গল্প, বাবি। অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পের প্লট দানে বিজ্ঞশ্রী বিশ্বাস এবং ছবির সৌজন্যে বিজ্ঞশ্রী বিশ্বাস। আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মা, আমার সাথে একটু খেলা করো না। মা, আমার সাথে একটু খেলা করো না। কি হচ্ছে বাবি? ফোনে কথা বলছি তো, ব্যস্ত আছি। যাও, ঘর ভর্তি পুতুল তোমার, খেলা করো গিয়ে, যাও। মা, আজকে একটু খেলো না আমার সাথে। আমি পুতুলদের বিয়ে দেব, তোমার নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ, তুমি ঠিক সন্ধ্যাবেলা চলে আসবে। কি পুতুলের বিয়ে? বাবি, তুমি বড় হচ্ছ, এইসব এখন চলে না। পড়াশোনায় মন দাও। ক্লাস 5-এ পড়ো তুমি। তুমি কবে সেই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে চলে এসেছো? হুঁশ নেই নাকি? কি হয়েছে আর বলো না। তোমার মেয়ে এখন পুতুল খেলতে বসছে, আমায় বলছে পুতুলের নাকি বিয়ে দেবে। সন্ধে 7টায় নিমন্ত্রণ। তুমি বলো, এইসব করার এখন কি ওর বয়স আছে? বাবা মেয়ের দিকে ঘুরে তাকালেন। 11 বছর বয়সী বাচ্চা মেয়ে ইন্দিরা, ডাক নাম বাবি, বাবা মার একমাত্র সন্তান। অমিতবাবু মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়ের গালে হাত রেখে আলতো স্পর্শ করে বললেন, এসব কি শুনছি বাবি? পড়তে বসো মা, হাই স্কুলে উঠেছ, কয়েক বছর পর মাধ্যমিক পরীক্ষা তোমার। এখন থেকেই ভিত পোক্ত না হলে কি করে হবে? আমি তো রোজ পড়তে বসি পাপা, আজকে একটু মাকে আমার সাথে খেলা করতে বলো না। আজ তো শনিবার, আমারও স্কুল ছুটি তো। মেয়েটা যখন বলছে তখন একটু খেললেই তো পারো। অমিত ঘুরে তার বউ বিনাকে কথাটা বলে। বিনা কি একটা প্রজেক্ট ফাইলের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছিল ওর অফিসের কলিগদের সাথে। স্বামীর মুখে এমন কথা শুনে মাথা গরম হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কাজেই বিনা বেশ খেঁচিয়ে উঠেই বলল, তোমার খেলার সময় থাকলে তুমি একটু খেলো না, আমাকে বলতে এসেছো কেন? নিজে কাজ নিয়ে পেরে ওঠে না, সব সময় শুধু ফ্যামিলি রেখে বাইরে গিয়ে বসে থাকা। এসব কি বলছো? খাটাখাটনি সব তো তোমাদের জন্যই করি নাকি? ওদের মধ্যেই ঝগড়া বেঁধে গেল। বিনা ফোনে কথা বলতে বলতেই আচমকা, এই আমি রাখছি, পরে কথা বলছি। কি বললে? আমাদের জন্য করো? হো, তাহলে তোমার সিঙ্গাপুরের ট্যুর ওটাও বুঝি আমাদের জন্য ছিল? নিজের হাতে আমি তোমাকে 7-8টা শার্ট আর প্যান্ট গুছিয়ে দিয়েছিলাম। যখন ফেরত এলে তখন 5টা ছিল, বাকি 3টে ওই হোটেল কামরাতেই রেখে এসেছো নিশ্চয়ই ওখানে কোনো মধু ছিল। মেয়ের সামনে সব কি বলছো? মেয়ে জানুক তার বাবার চরিত্রটা। আর তুমি তোমার বুঝি সবকিছুই ভালো? আমি বুঝি না কি করে এত তাড়াতাড়ি অফিসে তোমার ইনক্রিমেন্ট হয়। এই তো সেই দিন জয়েন করলে, তাও মেয়ে হবার পর। মেয়ের যখন 5 বছর বয়স, আর এরই মধ্যে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেলে। হিংসা হচ্ছে না তোমার থেকে আমি দ্বিগুণ বেশি মাইনে পাই বলে? এদিকে ছোট্ট বাবি কখন যে বাবা মার সামনে থেকে সরে গিয়েছে ওরা খেয়াল করেনি। দিদি গো, কাজের লোকের কণ্ঠে ওরা ছুটে আসে। কি হলো?
ও দিদি, দিদি ওই দেখো। তাকিয়ে দেখে বাবি ছাদের কার্নিশে বসে পা দোলাচ্ছে। বাবি, বাবি এগুলো কি হচ্ছে? নিচে নেমে এসো, নেমে এসো। ওরা তখন নিচের ঘরে ছিল। কাজের লোকটা বাজার করে সবে ঘরে ঢুকছে, এমন সময় 3 তলার ছাদের দিকে তাকিয়ে অমন অবস্থা দেখেই চিৎকার। বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এই বাড়ি ঠাকুরদা ঠাকুমাই তৈরি করে গিয়েছে বাবির। ওনারা এইখানে থাকেন না। বাবির কাকু কাকা আছে, ওরা থাকে কৃষ্ণনগরে। 6 মাস ওর ঠাকুরদা ঠাকুমা কাকুর কাছে থাকে, বাকি 6 মাস বাবা মার কাছে থাকে। যখন বাবা মার কাছে থাকে তখন বাবির সময়টা মোটামুটি ভালোই কাটে। ঠাকুমা গল্প করে, ঠাকুরদাও গল্প করে, মাঝে মাঝে হাত ধরে বাজারেও নিয়ে যায়। এই সময়টায় বাবির বড্ড বেশি একা এবং নিঃসঙ্গ কাটে। চেষ্টা করেননি তা নয় বিনা আর অমিত আরও একটি সন্তানের, কিন্তু ডাক্তার বলে দিয়েছেন না না, আপনার শরীরের অবস্থা এতটা ভালো নয় যে আপনি আরও একটা সন্তান ক্যারি করতে পারবেন। তাছাড়া আপনাদের প্রথম সন্তান হবার 1 বছরের মাথায় আপনারা 3 বার নষ্ট করেছেন। এতে যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে আপনার গর্ভাশয়। চেষ্টা করলে করতে পারেন, কিন্তু একটা বয়সেরও ব্যাপার আছে তো। আমি ওষুধ দিতে পারি। আমার মনে হয় আপনার কিছু সমস্যা হতে পারে, কারণ বাবি যখন হয় তখন সিজারটা তো আমিই করেছিলাম। আপনার সমস্যা সম্পর্কে আমি একটু বেশি ওয়াকিবহাল। নিশ্চয়ই ডাক্তারবাবু, কিন্তু মেয়েটা তো সবসময় বাড়িতে একাই থাকে, বুঝতেই তো পারছেন আমরা 2 জন চাকরি করি। কথাটা বলে বিনা চুপ করে তাকায় অমিতের দিকে। যখন বিনা প্রথমবার তার চাকরির কথা বলেছিল, অমিত বলেছিল পারবে তো মেয়েকে সামলে, সংসার সামলে। দেখো অমিত, সংসার সামলানোর দায়িত্বটা আমার মাথার নিশ্চয়ই একার নয়, আর সন্তান জন্ম দেবার ইচ্ছেটাও আমার একা নিশ্চয়ই ছিল না, তাতে তোমারও কিছু ভূমিকা আছে। কাজেই মেয়েকে বড় করা, মেয়ের দেখাশোনা করা, মেয়ের ভালো মন্দ সবটা আমি একা বুঝবো না, তোমাকেও তার ভাগ নিতে হবে। এরপরে অমিত আর কথা বাড়ায়নি। স্ত্রী যখন একবার মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে চাকরি করবে, সুতরাং সে চাকরি করেই ছাড়বে। অসম্ভব জেদি মেয়ে যে বিনা। অনেক করে বাবিকে ডাকাডাকি করা হলো। বাড়িটার সামনে সবুজ বাগান, পেছনে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে ভরা। চৈত্রের সময় এখন মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হয়। 2 দিন ধরে লোডশেডিং ছিল, আজ কারেন্ট এসেছে, আর এই 2 দিনই ওরা কেউ অফিসে যেতে পারেনি। বাবি স্কুলে গিয়েছে, স্কুলের বাস আসে, কিন্তু ছুটি হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। আজকে স্কুল ছুটি দেওয়া হয়েছে। কি সব পরিষ্কারের কাজকর্ম আছে। স্কুলের সামনের রাস্তায় একটা বড় বটগাছের ডাল ভেঙে পড়েছে, কাজেই স্টুডেন্টদের যাতায়াতে প্রবলেম। বাবি, বাবি নেমে এসো। নেমে আয় মা, নেমে আয়। কাজের মহিলাটি প্রায় কেঁদেই ফেললেন। মা বললেন, দেখো তুমি নামবে নাকি ঠাঁটি একটা চড় মেরে। ওরম করে বলো না দিদি, ও দেখো কেমন যেন অন্যদিকে তাকিয়ে। বাবির দিকে চোখে চোখ পড়েছে কাজের লোকটির। চোখের পাতা পড়ছে না, চক্ষু স্থির। হাতে একটা পুতুল, আর সেই পুতুলটাকেই আগ্রহের সাথে দেখছে ও। কিছুদিন আগেই মার্কেটে গিয়েছিল বাবির মা। যখনই যায় তখনই টয় প্ল্যানেট থেকে ওর জন্য ভুড়ি ভুড়ি খেলনা এনে দেয়, আর বলে সারাদিন ঘরে তো একাই থাকিস, খেলনাগুলো দিয়ে খেলতে পারিস না? তোর তো এটাই এখন বয়স। জানিস, যখন আমি ছোট ছিলাম তখন তোর মতো এত খেলনা পাইনি। তোর যা খেলনা আছে তা পৃথিবীর কোনো বাচ্চার নেই। একটা ঘর পুরো ঠাসা, শুধু ঘর তো না, আলমারিগুলো পর্যন্ত। আর তার উপরে আবার এই যে তোর বাবা ঘন ঘন নিয়েই আসে খেলনা তোর জন্য। ও মা, আমার সাথে একটু খেলো না। তখনই একই কথা বলে মেয়েটা। মা বিরক্তের সহিত বলে, কি একা একা খেল? এতগুলো খেলনা দিয়ে একা একা খেলা যায় না বুঝি? আমাকে শেখাতে এসেছিস? আমিও খেলেছি ছোটবেলা একা একা, জানিস। গত বছর বাবি তার বাবা মার সাথে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। দিদা এখনো বেঁচে আছেন। নাতনিকে পেলে উনি কি করে খাওয়াবেন ঠিক পান না। ওইবারও ঠিক তাই হয়েছিল। এখানে থাকতে বাবি লুচি, পরোটা এইসব কপালে জোটে না, কষা মাংসটা পর্যন্ত না, কারণ বাবা মা যথেষ্ট মেনটেন করে খাওয়া দাওয়া করে। কিন্তু একবার দিদার বাড়ি যেতে পারলেই সব রকম খায় বাবি।
কেউ বারণ করার কিচ্ছু না। সেইখানেই একবার দিদার মুখে শুনেছিল, জানিস তোর মা ছোটবেলায় একা খেলতে পারতো না, তোর মামারা তো সব ব্যাট বল নিয়ে বাইরে বেরিয়ে যেত, তোর মা বারান্দায় বসে পা ছড়িয়ে কান্না করত। তোর বড় মামাকে আমি কম মেরেছি নাকি তোর মায়ের সাথে খেলতো না বলে? তারপর কি করতে দিত? তারপরে আর কি করব, পাড়ায় ঘুরতে বেরিয়ে যেতাম, কোথায় কোন ছেলে মেয়ে আছে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে অনুরোধ করতাম, বলতাম ওরে তোরা একটু খেল আমার মেয়েটার সাথে, তোরা এখানেই খাস বরং। তারপর তারপর আর কি, এইভাবেই চলতো। আজকে বাবি মায়ের চোখের দিকে তাকালো, তাকে উত্তর দিয়ে বলল, আমি নামবো না, আগে বলো তুমি খেলবে? সেই দিন যখন বাবির মা ওকে পুতুল কিনে দিয়েছিল তখনও বাবি মুখে মুখে বলেছিল, কিন্তু দিদুন যে আমায় বলেছে তোমার সাথে খেলা করার জন্য নাকি পাড়া থেকে দিদিদেরকে ডেকে নিয়ে আসতো, তোমার দিদিদেরকে। তখন বিরার মাথা চড়ে যায়, ওই মহিলার মাথা ঠিক আছে নাকি? কখন কি বলে হুঁশ নেই, গেলেই তো উল্টো পাল্টা খাওয়াতে শুরু করে। একটু শান্তিতে যে গিয়ে দুদিন বাপের বাড়ি বিশ্রাম করব তারও উপায় নেই। অসহ্য বোধ করে হাতে পুতুলটা ধরিয়ে মা বলেছিল, এই থাকলো, খেলা করিস, আমি গেলাম। অনেক বোঝানো সোজানোর পর শেষ পর্যন্ত কাজের মহিলাটির আওতায় এসে বাবি নিচে নামে। আমার সাথে তুমি খেলা করবে তো? হ্যাঁ মা, আমি খেলবো, তুই আয় বাবা, তুই নেমে আয়, নেমে আয়। কাজের মহিলাটি সেই 6 বছর বয়স থেকে বাবিকে দেখছে। প্রথম প্রথম উনি খেলা করত, কিন্তু ওনারও কালক্রমে একটা সন্তান হয়, তাকে দেখাশোনা করে বাড়িতে ওনারই এক জেঠিমার কাছে রেখে আসতে হয়। মেয়েটা বড্ড বেশি অভিমানী, মা বাবার থেকে কাজের লোকটি বেশিই চেনে। মেয়েকে ঘরে ঢোকানোর সঙ্গে সঙ্গে আশেপাশের পাড়া প্রতিবেশী যারা এত বড় পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটার চারিদিকে দাঁড়িয়ে নানা রকম কুটকাচালি করছিল, তাদের উদ্দেশ্য অমিত বলল, আপনারা সবাই এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি। আসলে বুঝতেই তো পারছেন আমরা স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করি, একা একা বাচ্চাকে সামলানো আমাদের পক্ষে যথেষ্ট কষ্টকর ব্যাপার। এই কারণেই তো। আরে দাদা, সন্তান জন্ম দিলে বাবা মারও কর্তব্য তাকে দেখে রাখা, তাকে সময় দেওয়া। আপনারা তো একটু সময় দিতেই পারেন নাকি? কে বলেছে আপনাকে আমরা আমাদের সন্তানকে সময় দিই না? একটা মাত্র সন্তান আমাদের, একবার ওর ঘরে এসে দেখেছেন? ওর ঘর ভর্তি খেলনা, কত পুতুল, আপনারা কল্পনা করতে পারবেন না। এত পরিমাণে ওর কাছে ড্রয়িং এর সেট আছে। আসলে ও নিজেই পারে না কি করে সময় অতিবাহিত করবে। এরপরে আর পাড়ার লোকেরা কেউ কিছু বলে না। এই চলো রে, চলো চলো, এখন তো যার যার সংসার তার তার, অন্যের সংসার নিয়ে মাথা ঘামানোর সময় কারো আছে কি? এই বলেই পাড়া প্রতিবেশীরা বেরিয়ে যায়। বাবি ঘরে আসতেই বিনা ছুটতে গিয়ে তার গালে ঠাস করে একটা চড় মেরে বসে, আর ঠিক তখনই কাজের মেয়েটি ওকে জড়িয়ে ধরে বলে, কাঁদো না মা, কাঁদো না মা, আমার সাথে খেলবে তো মাসি? ছলো ছলো নয়নে তাকায় বাচ্চা মেয়েটা। কাজের মহিলাটি ওর গালে হাত দিয়ে বলে, ওরে মা রে, আমার যে বিস্তর কাজ। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোর সাথে খেলবো, কেমন? দিনটা কেটে যায়। সন্ধ্যের দিকে কাকু কাকিমা এসেছে। কাকু কাকিমার ঘরে এখনো ছেলে মেয়ে হয়নি। কাকু কাকিমা আসার সাথে সাথেই ঠাকুরদা ঠাকুমাও। এ কি, আমার নাতনি কই? বাপি তখন ঘরে হোমওয়ার্ক করছিল। প্রাইভেট টিউটার পড়িয়ে গেছে কিছুক্ষণ আগেই। এখন বাদবাকি কাজগুলো করে স্কুলের কাজটাও কমপ্লিট করে ফেলতে হবে, কারণ রবিবার দিন ওর প্রচুর ব্যস্ততা। সকালে ঘুম থেকে উঠলেই খাওয়া দাওয়া করার পরই আসবে গানের টিচার, গানের টিচার বেরিয়ে যাওয়ার পর আসবে নাচের টিচার, বিকেলে ক্যারাটে আছে, আবার আঁকাও আছে। সুতরাং সোমবারের পড়া ওকে অগ্রিম তৈরি করেই রাখতে হয়। মাঝে মধ্যে একটু অঙ্ক ভুল হলে অথবা ইংলিশ গ্রামারে একটু ভুল হলে বাবা মার কাছে শিখতে গিয়েও অজস্র বকা শুনতে হয়। রোজ রোজ তো স্কুল যাস, কি করিস? হ্যাঁ, পড়াশোনা এখন থেকেই মন নেই নাকি হাই স্কুলে উঠে পাকনা গজিয়েছে? বাবি কিছু আর বলতে পারে না। আজকে অনেকদিন পর ঠাকুমা ঠাকুরদাকে দেখে পড়াশোনা রেখেই বাবি ছুটে আসে। ঠাকুমা গালে হাত রেখে বলে, হে কি রে, গালে 5 আঙুলের দাগ, মা মেরেছে। ঠাকুমাকে জড়িয়ে ধরে বাচ্চা মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। বিনা তখন কম্পিউটারে কি একটা কাজ করছিল। কাজের মহিলাটি সেই রাত্রেবেলা বাড়ি ফিরবে। সবাইকে চা কফি করে দেওয়ার সময় ঠাকুমা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মালতী, কি হয়েছে রে? আর বলো না মাসি, সকালে এই ব্যাপার, বৌদি তো রেগে গিয়ে একটা চর,
আমি বাড়ি থাকি না যখন, তখনই মেয়েটাকে এমন করে। কেন যে করে? দিদি, আজ থেকে তুমি আমার সাথে ঘুমোবে। না না, আপনার সাথে কেন ঘুমোবে? আপনি হাই প্রেশারের রুগী, তার উপরে আপনার সুগারও আছে। কতবার বাথরুমে ওঠেন রাত্রেবেলা। আমার মেয়ে আপনার কাছে ঘুমোলে সারা রাত ওর ঘুম হবে না, তার থেকে বরং একা একাই ঘুমোক। তাছাড়া এখন থেকে না শিখলে আর শিখবে কবে? কিছুদিন পরে ও হোস্টেলে থাকবে, তখন আমাদের কি সময় আছে নাকি? তাছাড়া আমার ব্যাংকক পোস্টিং হয়ে যাবে, আপনার ছেলেরও বোধহয় কোথাও হবে, তখন এই ঘর বাড়ি দেখাশোনা করার লোক থাকবে না, আর আপনি ওকে বলছেন আপনার সঙ্গে নিয়ে শোবেন। বৌমার মুখে মুখে শাশুড়ি সুপ্রভা দেবী কথা বলতে পারেন না। শ্বশুর মশাই তো অনেকদিন আগেই মুখ বন্ধ করেই নিয়েছেন, কারণ বাড়ির প্রত্যেকটা সদস্য চাকরি পেয়ে টাকা ইনকাম করে পাখনা গজিয়েছে তাদের। রাত্রেবেলা শুয়ে ঠাকুমা অর্থাৎ বিভাসবাবু নিজের স্ত্রীকে বললেন, বুঝলে, আমাদের দিনকাল এখন আর নেই সুপ্রভা। তোমার মনে পড়ে আমার জন্যে তুমি চা করে বসে থাকতে। 7টার কাটা পেরিয়ে গেলেই তোমার হাফ ইতে শুরু হতো। হ্যাঁ, তখন এত বড় বাড়ি কোথায় ছিল বলো? সেই টিনের ছাওয়া, ছোট্ট একটাই ঘর, পাশের ঘরে বাবা মা ঘুমোতো। তারপর আমি এলে আমাকে ধরে তোমার সে কি অভিমান, কেন দেরি করে এসেছি, আপদ বিপদ হয়েছে কিনা। ওসব তো এখন স্বপ্ন গো, এরা ওসব ভাবতে পারে নাকি? তাছাড়া আমার বৌমাদের তো প্রথম থেকেই দেখছি, ছেলেরা বাড়ি এলো কি না এলো, তাদের খাওয়ার সময় তারা ঠিক খেয়ে নেয়। একদিকে ঠিকই আছে, শুধু শুধু ছেলেদের জন্য অপেক্ষা করে নিজেদের শরীর স্বাস্থ্য নষ্ট কেন করবে বলো? হ্যাঁ সেই, কিন্তু ওটার মধ্যে যে একটা ভালোবাসা আছে, সেটা এরা বললেও বুঝবে না। পরের দিন সকালবেলা বাবি পড়াশোনা করে ঠাকুমা ঠাকুরদার কাছে এসে বসেছে। আমার সাথে একটু খেলো না? হ্যাঁ, একটু খেলো না। তোমার আজকে নাচের দিদিমণি, গানের দিদিমণি আসেনি? জানি না, সকালে মা যেন কার সাথে কথা বলছিল, ওরাই তো বলল আজকে বোধহয় আসবে না। মা বলছিল দ্বিতীয় দিন আসুক, এই বলে ওই বালক কথা আছে না, বালকের থেকে ক বাদ দিলে যেটা হয়, সেই গালাগালিটা দিয়েছে। ছি দিদি, তুমি এসব বলবে না, গালাগালি দিলে বাবা মা মরে যায়। সত্যি, গালাগালি দিলে বাবা মা মরে যায় ঠাকুমা? হ্যাঁ, তুমি কখন এসব বলবে না। হ্যাঁ, তাহলে আমি যে বলে ফেলেছি, আমার মা মরে যাবে না তো? অবুঝ মেয়েটির চোখে জল চলে আসে। ঠাকুমা বুকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলেন, বালাই ষাট, কিচ্ছু হবে না, তুমি তো বলনি না। আর মা তো শাসন করার জন্য বলেছে, তোমাকে এসব শেখাতে মা বাবার কত টাকা বেরিয়ে যায় তাই না? সত্যি, আমাকে বড় করার জন্য ওদের অনেক টাকা নষ্ট হয়, এই জন্যই মা আমাকে কথায় কথায় বলে, অত টাকার খেলনা কিনে দিয়েছি, বাপের জন্মে কোনোদিন চোখে দেখিনি, পেয়েছিস তাও খেলিস না, এগুলো শুনতে হয়। ছি, বৌমা এগুলো কি বলে? এইটুকু একটা মেয়ে, ওর উপরে যে কত বড় প্রভাব পড়ছে। যাকে যাক, চলো আমরা বরং মন্দির হয়ে আসি। তোমরা এখন মন্দিরে যাচ্ছ? মুখটা কালো হয়ে যায় বাবির। আমি একা একা কি করব? তুমি একটু ওই মালতীর সাথে খেলা করো। হ্যাঁ, মালতী মাসির সাথে। আমরা এক্ষুনি আসছি। না, তোমরা যাবে না, আমার সাথে খেলো। আঁচল ধরে দাঁড়িয়ে থাকে বাবি। তখন ওর ঠাকুমা বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে গত বছর জন্মদিনে একটা অনেক বড় টেডি বেয়ার গিফট করেছিল না তোমাকে, তোমার ওই সেজো জ্যাঠা, মানে তোমার বাবার বন্ধু, হ্যাঁ, তুমি ওই টেডি বেয়ারটা দিয়ে তো খেলা করো না, ওটা ভাড়ার ঘরে রাখা আছে। মালতী মাসিকে বলো বের করে দেবে, ওর পেছনে চেন আছে, ওর চেনটা খুলে ওর থেকে তুলো বার করে তুমি পুতুল তৈরি করো। পুতুল? হ্যাঁ। ঠাকুমা পুঁটুলিটা খুললেন। ওনার পুঁটুলির মধ্যে বাবির অনেক ছোটবেলার ছোট্ট ছোট্ট জামা যেগুলো ছিঁড়ে গিয়েছিল, এমনকি পায়ের মোজা পর্যন্ত আছে। উনি বললেন, এটার মধ্যে ভরে সুই দিয়ে সেলাই করো, পারবে তো? হ্যাঁ, আমি সেলাই করতে পারি, স্কুলে সেলাই শিখিয়েছে। এই তো লক্ষ্মী মেয়ে, সেলাই করো, করে ঠাকুমা ঠাকুরদা তৈরি করো, তুমি খেলো, আমি যাবো আর আসবো। সত্যি, ওদের সাথে খেলা করলে ওদেরকে সত্যি সত্যিই মনে হবে? হ্যাঁ তো, মনে হবে তো। সামনে বসিয়ে রান্নাবাটি নিয়ে খেলো, আমরা মন্দির থেকে পুজো দিয়ে সোজা বাড়ি চলে আসবো। কেমন দিদিভাই? বাবির মুখের কোনায় হাসি ফুটলেও হাসিটা আবার দপ করে মিলিয়ে যায়। বলে, যা, তা আবার হয় নাকি? পুতুলে আবার মানুষের মতো করে। কিন্তু ঠাকুমা ঠাকুরদা তাও বেরিয়ে যায়। ওদের যাওয়া শেষ পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখে বাবি।
সকাল থেকে কাকু কাকিমা আর বাবা মার সাথে কি একটা বিষয় নিয়ে যেন প্রচন্ড অশান্তি হচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ঠাকুরদা ঠাকুমা এসবের মধ্যে থাকে না, ওরা বরং শান্তি চান সবকিছুতে। মাঝে মধ্যে এও বলেন এই সংসারে থাকতে আর ভালো লাগে না, এর থেকে বরং বড় খোকা আর মেজ খোকাকে বলি আমাদেরকে কাশিতে রেখে আসুক আজীবনের জন্য। যা বলেছ, অতিষ্ঠ হয়ে গেলাম এদের সংসারে। বাবি মালতী মাসির কাছে যায়। মালতী মাসি কুটনকুট ছিলেন। অনেক জড়িয়ে ধরে বায়না করার পর মাসি বললেন, বুঝেছি, না দিলে মা আমাকে এখন ছাড়বে না, তাই তো? চলো দেখি, চলো। বৌদি, ভাড়া ঘরে চাবিটা দাও দেখি। দরজা খুলে বিনা রক্তবর্ণ চক্ষু নিয়ে বলল, ঘরের সব চাবি কি আমি আমার পকেটে পরে রাখি নাকি? মায়ের ঘর থেকে পেয়ে যাবে, দেখছো না একটা জরুরি কথা আলোচনা করছি। মালতী মাসিও ধমক খেল। ধমকের চোটে বাবি মালতীর পেছনে গিয়ে দাঁড়ায়। তোর মার মাথা সবসময় এত গরম থাকে কেন রে? জানি না, দেখো না আমাকেও কেমন করে। তোর মার একটা পুতুল তৈরি করে দিবি তো আমাকে, ওটাই মেরে মেরে আমি নিজের শরীরের সমস্ত দুঃখগুলোকে বার করব। তা আবার হয় নাকি? হাসতে হাসতে কথাটা বলল বাবি। এরপরে বড় টেডি বিয়ারটা বার করে দিয়ে বললেন, ধুলো তো ঝেড়ে দি, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে যাও তোমার ঘরে গিয়ে বসে করো। হ্যাঁ। আনন্দের সহিত বাবি সেই পুতুলটাকে নিজের ঘরে নিয়ে যায়। তারপরে চেন খুলে তুলো বার করে নিজের সেই ছোট ছোট জামা মোজা সব কিছুকে সেলাই করে ঠাকুমা ঠাকুরদা কাকু কাকিমা এইসব পুতুল তৈরি করেছে একটা সুন্দর মন্দিরের মতো, মায়ের পুরনো চুড়িদারের ওড়না দিয়ে। একা একাই বাবি খেলে। এই তো ঠাকুরদা ঠাকুমা, এবার ওরা মন্দিরে যাবে। সিঁড়ি দিয়ে উঠে হে মা, ঠাকুমা পড়ে গেল। ইস ইস, আচ্ছা ঠাকুমা যখন সিঁড়ি দিয়ে পড়ে গেল, তাহলে তো ঠাকুমার পায়ে নিশ্চয়ই ব্যথা লেগেছে। কি করি? হাতের কাছেই একটা টর্চ মতো ছিল ওর। সেই টর্চটা দিয়ে পুতুলটার হাঁটুর উপরে একটা ঢাই করে বাড়ি মারল ও। মনের আনন্দেই বলল, ঠাকুমার ঠ্যাং ভেঙে গেছে। না না না, এবার বেশ কোমরটাও ভাঙবে। কোমরেও একটা বাড়ি। তারপরে শেষ বাড়িটা এলো ঠাকুমার মাথায়। নিজের আনন্দেই বলে উঠল, ঠাকুমা মরে গেছে, আমি মেরে ফেলেছি। বলে পাগলের মতো সে কি হাসি। হাসিস কেন? হঠাৎ করে ছোট কাকিমা বললেন, আর এগুলো কি করেছিস? ইস, ঘরটা কি নোংরা। আচ্ছা বৌদি, আমি না হয় বুঝলাম তোমরা চাকরির পোস্টিং নিয়ে চলে যাচ্ছ, ঘর বাড়ি দেখাশোনার দায়িত্ব এবার আমার ঘাড়ে, তাই বলে মেয়ের ঘরটাকেও পরিষ্কার রাখতে পারো না? দেখ ছোট, নিজের চরকায় নিজে তেল দে, এখনো অব্দি সন্তানাদি হয়নি তো মর্ম কি বুঝবি? ছোট কাকিমার মুখটা শুকিয়ে যায়। বাবা পেছন ঘুরে ওদের বচসাটা একবার দেখে, তারপরে আবার আপন মনে খেলতে শুরু করে। ঠাকুমা তো মরে গেছে, এইবার ঠাকুরদা ঠাকুমাকে নিয়ে আসছে। না, ঠাকুরদাও মরে যাবে। এই বলে একটা বাস গাড়ি নিয়ে আসে, যেটা খাটের নিচে একটা বড় গামলার মধ্যে সব সময় থাকে। অসংখ্য যানবাহন, পুতুল, সব কিছু। এগুলো ওর ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্লাস্টিকের নানা রকমের খেলনা। কিছু কিছু খেলনায় যেগুলো নেলপালিশ মাখিয়ে নষ্ট করে ফেলেছিল, ওইগুলো মালতী মাসি তার বাচ্চার জন্য নিয়ে গিয়েছে। গত রবিবার সাবান শ্যাম্পু দিয়ে এই খেলনাগুলোকে পরিষ্কার করে এইখানে রাখা হয়েছে। এখনো আরও আছে ভাড়ার ঘরে ভর্তি। মালতী মাসি কথা দিয়েছে সামনের রবিবার আবার কিছু খেলনা পরিষ্কার করে দেবে। ওই বাস গাড়িটা এনেই ঠাকুরদা অর্থাৎ তৈরি করা পুতুলের ওপরে চালিয়ে দিল বাবি। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে হেসে বলল, মরে গেছে, মরে গেছে। কে মরেছে? কাকুর গলা। কেউ না। কি করছিস তুই? সবসময় ঘরের মধ্যে কি করিস বলতো? একটু বাইরে বেরো, ছেলেপুলের সাথে খেলা করতে পারিস না? তাই তো তুমি নিজে নষ্ট হয়েছো, আমার মেয়েটাকেও করো। বৌদি, এগুলো কি বলছো? এখানে আমার আসতেই ভালো লাগে না। বাবা মা নেহাত বায়না করছিল বলে ওদেরকে রেখে গেলাম। এই, তুমি ব্যাগটা গোছাও তো, তৈরি হও। রাগের সহিত কথাটা বলে কাকু। মায়ের সাথে অমন করে কথা বলায় কাকুর ওপরে বেশ রাগ হয় বাবির। অমনি কাকু কাকুমার তৈরি যে পুতুলটা ছিল, সেই দুটোকে নিজের একটা ছোট্ট গাড়ির মধ্যে বসায়। ট্যাক্সি মতো গাড়িটা। এইটা গত বছর না তার আগের বছর কোন এক বান্ধবীর বাবা ওকে উপহার দিয়েছিল। ব্যাটারির গাড়ি, রিমোট কন্ট্রোলে চলে। ওই গাড়ির ভেতরে পুতুল দুটোকে বসিয়ে মেঝের মধ্যে ছেড়ে দেয় বাবি।
স্টার্ট করতেই গাড়ি চলতে শুরু করে। গাড়িটা একবার সামনে যায়, একবার পেছনে যায়, বাঁদিকে যায়, ডান দিকে যায়। কোনো সময় সামনে দেয়ালের মধ্যে ধাক্কা মারে, কোনো সময় 10 হাত ছিটকে পড়ে। হঠাৎ খেলতে খেলতেই গাড়িটা সিঁড়ির কাছে গিয়ে একদম সিঁড়ির নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর তার সাথে সাথে নষ্ট হয়ে যায় ভেতরের পুতুল দুটো। গাড়ি ভেঙে যাওয়ার শব্দে মা ঘর থেকে বেরিয়ে এলেন। কিরে, নষ্ট করে ফেললি খেলনাটা? যাক, ভালো হয়েছে, খেলা তো করেছিস। বাবারে বাবা, তুই খেলিস না বলে আমাদেরও বেশি কষ্ট হয়। মা, কাকু কাকাই মরে গেছে। কি? কে মরেছে? কাকু কাকিমা সবে ঘর থেকে বেরিয়েছেন, মিনিট 2-3 হয়েছে। সব কি বলছিস? এসব কেউ বলে? সর দেখি, আমার এখন বেরোতে হবে। সন্ধেবেলা বাড়িতে পুলিশ এসেছে। ইন্সপেক্টর সৌম্য চৌধুরী, বেশ স্মার্ট এবং হ্যান্ডসাম। বাড়িতে মালতী ছিল, আর ছিল বাবি, আর কেউ না। দুপুর গড়িয়ে বিকেল হওয়া সত্ত্বেও ঠাকুরদা ঠাকুমা বাড়ি না ফেরায় মালতী মাসি বেশ চিন্তিত। বাবি, তোর ঠাকুরদা ঠাকুমা এখনো ফিরল না কেন বলতো? ওরা তো মরে গেছে। এসব বলতে নেই মা, কেউ মরে? হ্যাঁ, আমাকে ঠাকুরদা ঠাকুমা বলেছে পুতুল তৈরি করে খেলতে। আমি খেলেছি, ঠাকুমাকে প্রথমে মেরে ফেলেছিলাম, তারপর দুঃখ হলো ঠাকুমা মরে গেলে ঠাকুরদা কি করে বাঁচবে, তাই ওনাকেও মেরে ফেলেছি। এগুলো কি বলছিস মা? ঠিক তখনই কেউ আছেন বাড়িতে? গ্রিলের দরজার সামনে এসে দাঁড়ায় মালতী। ভীত সন্ত্রস্ত তার চেহারা। পুলিশকে দেখলে স্বাভাবিক হাওয়া টাইট সবারই হয়ে যায়। কি বলছেন? কি দরকার? বলছি, এটা অমিত বাবুর বাড়ি তো? হ্যাঁ, অমিত বাবুর বাড়ি এটা। আচ্ছা শুনুন, অমিত দত্তর বাবা আর মা সকালবেলায় মন্দিরে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ঠিকই ধরেছি। কেউ নেই এখন বাড়িতে? না, ছোটদা আর ছোট বৌদি সে তো সকালে বেরিয়েছে। ওরা তো ওই অনেক দূর যাবে, সেই যাবে কলকাতা। অনেকটা রাত হবে, পৌঁছে এখনো ফোন করেনি। আর দাদা বৌদি তো বিকেলবেলা বেরোলো কি একটা কাজে, যেন কি সব কোর্ট কাছারিতে যাবে, তাই। হো, ওনারা আসলে অবশ্যই ওনাদেরকে একটু খবর দেবেন। ওনার বাবা মা দুইজনই মন্দির থেকে ফেরার পথে ডাক্তারের অনুমান হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছেন। যদিও এখনো বডি পোস্টমর্টম হয়নি, হলে সবটা ক্লিয়ার। মালতীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। ছোট্ট বাবি হাউ হাউ করে কেঁদে ওঠে। এটাকে, এটা ওদের বাচ্চা। আমার ঠাকুরদা ঠাকুমা তাহলে আর ফিরে আসবে না, মরে গেল বলে হাউ হাউ করে কাঁদতে থাকে। মালতী ওকে বুকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে। 8টা নাগাদ দাদা বৌদি ফিরে এলে মালতী বলে, একটা সর্বনাশ হয়ে গেছে দাদা। মাসি মেশো বাকিটুকু বলে দেয় বাবি। মরে গেছে, ওরা মরে গেছে। এইবার গাড়ি নিয়ে ছোটে ওরা। ইন্সপেক্টরের কাছে ফোন করে বাবির বাবা। আমি অমিত বলছি। কি ব্যাপার? আপনারা প্লিজ কাইন্ডলি তাড়াতাড়ি একটু চলে আসুন, এই তো স্থানীয় হাসপাতালে। সেইখানে গিয়ে বাবা মাকে মৃত অবস্থায় দেখে বেশ কিছুটা শক লাগে অমিতের। বাবা মা এলো মাত্র, আর এরই মধ্যে কি করে হলো ইন্সপেক্টর? ডাক্তার এসেছে, বডি এখনো পোস্টমর্টম হয়নি, হলে সবটা জানা যাবে। অন্তত ইন্সপেক্টর তাই বললেন। বাড়িতে শোকের ছায়া নেমেছে। মালতী বলল, ছোট্টা আর ছোট বৌদিও তো ফোন করেনি, ওদেরই বা। এরই মধ্যে ফোনটা বেজে ওঠে অমিতের। বিনা চুপ করে বসেছিল। ফোনটা কখন থেকে বাজে শুনতে পাচ্ছ না? তুমি যখন শুনতে পাচ্ছ তুমি রিসিভ করো। উফ, তোমার সব কিছুতে আমার সঙ্গে ঝগড়া ছাড়া চলে না। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি বলছি লালবাজার থেকে। বলুন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোহিত দত্ত এবং রীনা দত্তর। আপনারা তো ওনার বাড়ির লোক। ফোন ঘেটে এই নাম্বারটা পাওয়া গিয়েছে। আকাশ থেকে পড়ে বাবির মা বিনা। হ্যাঁ, আমার 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 দেওরা দেওরের বউ। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে হাই স্পিডে গাড়ি চালানোর জন্য। গাড়ি একেবারে ছিটকে পড়ে সোজাসুজি গঙ্গায়। দুটো বডি আমরা উদ্ধার করতে পেরেছি। আপনারা প্লিজ একটু চলে আসুন। একই সাথে 4-4টে মৃত্যুর খবর একই বাড়িতে। ভেঙে পড়েছে অমিত এবং বিনা। বাবিরও চোখ মুখ বসে গিয়েছে, কান্না করছে, খেতে চাইছে না।
সৌম্য চৌধুরী আসেন। আমি সত্যি অসহায় বোধ করছি অমিতবাবু। আপনার মা এবং বাবা দুইজনের মৃত্যুটাই নাকি স্বাভাবিক নয়, এই পোস্টমর্টম রিপোর্ট অন্তত তাই বলছে। কি পোস্টমর্টম রিপোর্টে তাই বলছে? হ্যাঁ, মনে হচ্ছে কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অথবা জোর করে শক্ত কিছুর আঘাত করেছে আপনার মায়ের কোমরে, হাঁটুতে এবং মাথায়। আর আপনার বাবা ওই শোকেই চলে গিয়েছেন, কিছু একটা ভারী জিনিস ওনার বুকের ওপরে চাপ দেবার কারণে। কিন্তু ওনাদেরকে কে মারবে? বিশ্বাস করুন ইন্সপেক্টর, এই তল্লাটে আমাদের কোনো শত্রু নেই, সবাই মিত্র, আর সবাই আমাদেরকে খুব ভালো করেই চেনে। সেই খোঁজ খবর আমি নিয়েই এসেছি অমিতবাবু। আমিও তো বুঝে উঠতে পারছি না, আমাকে দিন সাতেক সময় দিন। আর ওইদিকে আপনার ছোট ভাই আর ভাইয়ের বউ, হ্যাঁ ইন্সপেক্টর সেই খবরও আমাদেরকে দিয়েছেন। যেহেতু বিষয়টা ওইখানে ঘটেছে তাই ওটা ওখানকার পুলিশের আওতায়। আপনি যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ করেছি। তবে এটা তো আমাদের কেসের মধ্যে পড়ে না, আমরা একসাথে এক জায়গায় হয়ে মিটিং না করে এসব নিয়ে আলোচনাও করতে পারি না। তবে আমি এটা বলছি যে ওই ব্যাপারটাও নাকি একটা রহস্যজনক ব্যাপার। রহস্যজনক মানে? হ্যাঁ, গাড়ি ব্রেক ফেল হয়নি, ওনারা নাকি আওতার মধ্যেই চালাচ্ছিলেন, সিসিটিভি ফুটেজ অন্তত তাই বলছে। কিন্তু মনে হচ্ছে ওনাদের গাড়িটা যেন অন্য কেউ কন্ট্রোল করছিল, চালাচ্ছিল অন্য কেউ, আর তার ফলেই ওনারা ছিটকে পড়ে ওইভাবে। এসব কি বলছেন ইন্সপেক্টর? আমি তো জাস্ট। দিন 20 কেটে গেছে। সৌম্য চৌধুরী অনেক চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কোনো কুল কিনারা করতে পারেনি। ঘরে গেছে সৌম্য, আজ অনেক দিন পর বাড়ি ফিরেছে সে। বাড়িতে তার বাবা মা আর বউ, এখনো ছেলেপুলে হয়নি। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছুটা ক্লান্তি দূর করতে চায় সৌম্য। রাতের খাওয়া দাওয়ার পর শুয়ে আছে স্বামী স্ত্রী একসাথে। শ্রেয়া ওর স্বামীর কপালে হাত বুলিয়ে বলে, কি ব্যাপার বলো তো, কটা দিন মারাত্মক ট্রেসের মধ্যে ছিলে বোধহয়, একটা ফোন কল নেই, বাড়ি আসা নেই, বাড়িতে যে নতুন বউ আছে। আচমকাই শ্রেয়াকে শুইয়ে সৌম্য ওর গায়ের ওপর উঠে বলে, সেই জন্যই তো একটু ক্লান্তি দূর করতে এলাম। হো, তাহলে আমি বুঝি ক্লান্তি দূর করার মাধ্যম? একদম, সব দিকে। শ্রেয়ার গালে মুখে চুমু খেতে শুরু করে সৌম্য। ছাড়ো, কি করছো? দরজা বন্ধ করিনি, থাক খোলা, কেউ আসবে না, বাবা মা তো আসবেই না। আজ অনেক দিন পর স্বামীকে কাছে পেয়ে শ্রেয়াও তৃপ্ত হয়। সৌম্যকে বলে, একটা সন্তান আনলে হয় না? আমাদের সন্তান? সে তো আমিও চাই, কিন্তু আমি তো পুলিশ মানুষ, বাইরেই থাকতে হয় আমাকে 24টা ঘন্টা। দেখোই তো, বাড়িতেও আসতে পারি না। তার উপরে তুমিও স্কুল মাস্টার, সময় দিতে পারবে তো? কেন পারবো না? আমি স্কুল থেকে এসে পর্যাপ্ত সময় আমার সন্তানকে দেব, ওকে পড়াবো, ওর সাথে খেলবো। হয় না গো, হয় না, কিছুতেই হয় না। কি করে পসিবল বলো? না না, সন্তানকে তো সময় দিতেই হবে, না হলে ওরা একাকিত্বে ভুগবে না। একাকিত্ব? তুমি কি বলছো বলো তো? না, আমার মনে হলো তাই বললাম। বাবা মা যতই চাকরি করুক না কেন, সন্তানকে অবশ্যই তাদের একটু টাইম দেওয়াটা অবশ্যই উচিত। অন্তত দুইজন যখন অফিস থেকে ফিরে আসবে তখন 1টা ঘন্টা অথবা আধ ঘন্টা অথবা সারা রাত সন্তানকে নিজের কাছে রেখে সে কি করলো না করলো, তার হোমওয়ার্কে কোনো অসুবিধে হয়েছে কি হয়নি, তার শরীরটা কেমন আছে, সারাদিন কোন বন্ধুর সাথে কথা বলেছে, ঝগড়া করেছে, এইটা অবশ্যই শোনা দরকার। এতে সন্তানের বুকের ভার অনেকটাই তো কমে, না হলে সে যে একাকিত্বে ভোগে। আর জানো তো, একাকিত্ব খুব খারাপ অসুখ। আমাদের ওখানে সেই ছোট্টবেলায় দেখেছিলাম, ছেলেটা একা একা থাকতো, ওর মা বাড়ি থাকতো না, বাবা মদ মাতাল, রাত্রিবেলা এসে ওর মাকে ধরে প্রচন্ড পরিমাণে মারতো। লাস্টে ছেলেটা একদিন ওর বাবা যে ওর মাকে মারতে গেছে, অমনি ছেলেই বাপের মুন্ডু একেবারে দাঁ দিয়ে উড়িয়ে দিয়েছে। এইবার তুমি শুনলে অবাক হবে, ছেলের বয়স কত ছিল, কত বছর, 11 কি 12, তার বেশি না। এরপরে ছেলেটি জেলে যায়, সেখানেই পড়াশোনা করে, পরবর্তীকালে চাকরি পায় ওর মাকে নিয়ে একটা সুস্থ সবল জীবনযাপনের জন্য। ওর মা আদালতের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল ছেলেকে ফেরত দিতে, কারণ ছেলেকে নাকি স্বামীর জন্যই সে সময় দিতে পারতো না, আর ছেলে এই জন্যই খুনি হয়েছে। না হলে কোনো মা চায় না তার সন্তান একটা আততায়ীতে পরিণত হোক। আচমকাই সৌম্য শ্রেয়াকে ছেড়ে উঠে পড়ে।
শ্রেয়া শাড়ির আঁচলটা বুকে জড়িয়ে বলে, উঠে পড়লে কেন? কি হয়েছে? আমি না এই কেস স্টাডি করতে কিছু একটাই ভুল করছি শ্রেয়া। মানে? হ্যাঁ, কিছু একটা আমি ওদেরকে জিজ্ঞাসা করিনি, আর সেইখানেই আমার ভুল হচ্ছে। এই ক্ষেত্রেও মনে হচ্ছে আততায়ী কোনো শিশু। মানে দেখো শ্রেয়া, আমি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথম যেদিন আমি খবর দিতে যাই, আমি দেখি বাড়ির কাজের লোকটা একটা 11-12 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে রয়েছে। মেয়েটা একাই পুতুল নিয়ে খেলা করছিল। অসংখ্য পুতুল, জানো না ওর বাড়ি। আমি আমি জাস্ট একবারের জন্যই ওর বাড়ি ঢুকেছিলাম। আমি পুতুল দেখে সত্যি ভয় পেয়েছিলাম শ্রেয়া। মানে? হ্যাঁ, বিকৃত মুখ, বিকৃত চোখ, বিকৃত ওদের হাত পা। ঠাকুরদা ঠাকুমা মারা গেছে খবরটা শুনে ও যখন ওর মাসিকে ধরে বলল আমি মেরে ফেলেছি আমার ঠাকুরদা ঠাকুমাকে, আমার তখন কথাটা শুনে বেখেয়ালি মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে কি যে বলো, ওইটুকু বাচ্চা মেয়ে মন্দির চত্বরে গিয়ে ঠাকুরদা ঠাকুমাকে খুন করে রেখে আসবে? তুমি দেখি অন্যরকম হয়ে যাচ্ছ এবার। ধ্যাৎ, শুয়ে পড়ো তো। স্ত্রীও পাত্তা দিল না। শেষ পর্যন্ত সৌম্য ভাবলো তাই তো, মেয়েটি মন্দির চত্বরে গিয়ে খুন করবে কি করে? তাহলে তো ওর সিসিটিভি ফুটেজে একটা অন্তত ক্লু পাওয়া যেত। কিছুই পাওয়া যায়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই সৌম্যর কাছে দরকারি ফোন আসে। হ্যাঁ সৌম্যবাবু, হ্যাঁ এই গতকাল রাতে আমার স্ত্রীর শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, আপনি প্লিজ একটু আসতে পারবেন? খারাপ হয়েছে মানে? কি হয়েছে? ও টয়লেটে গিয়েছিল, অনেকক্ষণ ফিরছে না দেখে আমি যাই এবং গিয়ে দেখি। বাদবাকিটা সৌম্য ফোন পেয়ে হাসপাতালে ছুটে দেখে বিনার বাঁ দিকের হাত পাটা বেঁকে আছে এবং ঠোঁটটাও বাঁকা। ব্যথায় চোখ থেকে অনবরত জল গড়িয়েই চলেছে। স্ট্রেঞ্জ। জানেন তো ইন্সপেক্টর, আমার ডাক্তারি জীবনে সর্বপ্রথম আমি এরকম একটা পেশেন্ট দেখছি। শরীরে অসুখের কোনো সিমটম নেই, অথচ কিভাবে যেন ওর হাত পা বেঁকে আছে। আমি সব রকম টেস্ট করেছি ইন্সপেক্টর, জাস্ট আমার মাথায় ঢুকছে না এটা কি করে পসিবল। এটা পসিবল নয়। না, আপনি দেখুন, সেরকম সিরিয়াসলি কোনো প্রবলেম না থাকলে পেশেন্টের হাত পা এভাবে বেঁকে যায় না। মাথার স্ক্যান থেকে শুরু করে এমআরআই সবটা করা হয়েছে, অথচ এত শিগগিরই আপনি রিপোর্ট কি করে পেলেন? এখন ডিজিটাল সময়, সব তাড়াতাড়ি পাওয়া যায় ইন্সপেক্টর। তাছাড়া আপনি যাদের কেসটা হ্যান্ডেল করছেন তাদের বিস্তর টাকা পয়সা, প্রচুর সম্পত্তি, শুধু নেই কি জানেন কি? সময়। সময় নেই তাদের। ওরা টাকার পেছনে ছুটে চলেছে। স্ত্রীকে রেখেই রাত্রেবেলা বেরিয়ে গিয়েছিলেন অমিতবাবু, কি সব মিটিং আছে তাই। ততক্ষণে ওনার স্ত্রীর অবস্থা আরো খাইল। প্রথম যখন ভর্তি করেছেন তখন কেমন ছিল? তখন শুধু পাটা বেঁকে ছিল, এরপরে আমার চোখের সামনে হাত বেঁকে যায় এবং ব্যথায় মুখটাও বেঁকে যায়। আমি তো ভূতে কোনোদিন বিশ্বাস করি না, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যি আমার হাসপাতাল চত্বরটাকে গঙ্গা জল ছিটে শুদ্ধ করতে হবে বলে ঠাট্টা করলেন সন্তোষ মিত্র, ডক্টর সন্তোষ বাবু। ইন্সপেক্টর সৌম্য ভ্রুকুটি করে দাঁড়িয়ে। মালতীর সাথে ছোট্ট মেয়েটি এসেছে, হাতে একটা পুতুল ধরা। এইবার সৌম্য খেয়াল করে, এগিয়ে যায় বাবির কাছে। তোমার নাম কি? আমার নাম বলে মাসির দিকে তাকায়। মাসি বোধহয় চোখ টিপে কিছু একটা বারণ করেছে। বলো না, চকলেট দেব, বলো। ইন্দিরা। বরাবরই ভালোবাসা প্রিয় একটা মেয়ে, বলে বসে ইন্দিরা। এই পুতুলটা কে দিয়েছে? মা দিয়েছে, এই তো কিছুদিন আগে। এটার সাথে খেলা করতে বলেছে। তুমি পুতুল খেলতে খুব ভালোবাসো? খুব ভালোবাসি। আমি তো পুতুল তৈরি করি, জানো কাকু? আমি তোমায় কাকু বলতে পারি? হ্যাঁ বলতে পারো। কিভাবে খেলা করো? আমি আমি আমার টেডি বিয়ার থেকে তুলে বার করে পুতুল তৈরি করি, সেলাই করি। তারপরে সেই পুতুলগুলো যখন আমার কথা শোনে না, তখন তখন কি করো? তখন আমি পুতুলগুলোকে মারি, খুব মারি। হাতে টর্চ থাকলে, হাতের সামনে কাঁচি থাকলে, ব্লেড থাকলে, সুই থাকলে, ওগুলো দিয়ে ওদেরকে অত্যাচার করি। এই দেখো। হাতের পুতুলটা দেখলেই সৌম্যর বুকের ভেতরটা চমকে ওঠে। এটাকে কি শাস্তি দিয়েছো সোনা? এটাকে আমি শাস্তি দিয়েছি, ওর হাত পা বেঁকিয়ে দিয়েছি। এই পুতুলটা যেহেতু আমাকে মা দিয়েছে, তাই এটা আমার মা হয়। ও মা, আমি কত বলি খেলো খেলো, খেলে না। এই পুতুলটাকেও কালকে বলেছি খেলতে, ও অফিস চলে গেল, তাই রাগের চোটে ওকে আমি শাস্তি দিয়েছি। মেয়েটার কথা শুনে
এবং ওর চোখ মুখের অস্বাভাবিকতা দেখে সৌম্যর বুকের ভেতরটা কেঁপে ওঠে। মালতীর চোখে চোখ পড়তেই সে দেখতে পায় মালতীর চোখে জল। অর্থাৎ মালতী প্রথম থেকেই সবটা জানত, কিন্তু এইটুকু মেয়েকে আর কি শাস্তি দেবে সৌম্য? কিছুক্ষণ পর সৌম্যর কাছে ফোন আসে, অমিত বাবুর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। মালতী বেরিয়ে গিয়েছে মেয়েটিকে নিয়ে বাড়ি। বাড়ি যাওয়ার পর, এই পুতুল তুই এখানে বস। মাসি, আমার কাছে ওই ছেলে বারবি পুতুল ছিল না? হ্যাঁ হ্যাঁ আছে তো, ওই গামলায় দেখো আমি ধুয়ে রেখেছি। বলেও মালতী মাসি চুপ। এই তো বাসন মাজছিলেন, তাড়াতাড়ি 3 তলার ঘরে চলে গেলেন। গিয়ে দেখলেন ততক্ষণে খাটের তলা থেকে বারবি পুতুলের ছেলে ভার্সনটাকে বার করে তাকে নিজের রেল লাইন খেলনার মাঝখানে শুইয়ে হাতে রিমোট টিপে ট্রেনটাকে জোরে চালিয়ে দিয়েছে বাবি। বাবি বাবি অমন করে না, বাবি এ চাপা দিয়ে দিয়েছে, চাপা দিয়ে দিয়েছে, মরে গেছে, মরে গেছে, বাবা মরে গেছে। ইন্সপেক্টর ফোনটা যখন পেলেন তখন জানতে পারলেন অমিত দত্ত একটু আগেই ট্রেনে কাটা পড়েছে, প্লিজ একটু আসবেন। ওইদিকে বাবির মাও হাসপাতালের বেডে অসহ্য মৃত্যু যন্ত্রণার সঙ্গে লড়তে লড়তে নিঃশ্বাস ত্যাগ করেছে। সৌম্য চৌধুরী দাঁড়িয়ে রয়েছে কোর্ট চত্বরে, সামনে জর্জ বসে। সে বলে, স্যার কিছু কিছু জিনিস কাকতালীয় ঘটে যায়। এই সমস্ত হত্যাকাণ্ডগুলোর কোনো স্বাভাবিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি স্যার। আর সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যাবতীয় প্রমাণ আপনার কাছে আছে, তাতে কিছুই প্রমাণ করা সম্ভব না কেউ মেরেছে বা কোনো আততায়ী কোনো প্রমাণ নেই। এমনকি এদের বিরুদ্ধে কোনো শত্রুতাও কারো ছিল না। রিসেন্টলি রোহিত বাবু আর অমিত বাবুর মধ্যে সম্পত্তি নিয়ে একটা জোর বচসা বেঁধেছিল, কিন্তু এখন ওনারা কেউই বেঁচে নেই। অমিতবাবু ওনার কোর্টে গিয়েছিলেন উকিলের সাথে কথাবার্তা বলতে। সেখানে উনি এটাই বলতে চেয়েছেন এই সম্পত্তি উনি চান না, এই সবটাই ওনার ছোট ভাইকে উনি দিয়ে দেবেন। এমনকি তাতে ওনার স্ত্রীরও কোনো বারণ ছিল না। ওরা চেয়েছিলই অন্য জায়গায় শিফট হতে, মেয়েকে নিয়ে থাকতে। কিন্তু সবই তো বুঝলাম। তা আপনার চাকরি জীবনে এই প্রথমবার এমন কেস দেখছি সৌম্য চৌধুরী, যেটায় আপনি কোনো কুল কিনারা পেলেন না। হ্যাঁ মাই লর্ড, এইটা আমার কাছে একটা অনেক বড় লজ্জার ব্যাপার। আপনি চাইলে এই কেসে সিআইডি লাগাতে পারেন। হ্যাঁ, সেটাই করতে হবে। সৌম্যর কাছ থেকে সেই কেসটা নিয়ে নেওয়া হয়েছে, গোয়েন্দা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। এতগুলো খুন পরপর কটা দিনের মধ্যে হয়ে গেল। প্রত্যেকের মৃত্যুটা স্বাভাবিক চোখে নর্মাল লাগলেও মৃত্যুগুলো ছিল অস্বাভাবিক। ছোট্ট মেয়েটা মালতী মাসির কাছেই থাকে, পুতুল নিয়ে খেলা করে। সেই দিন সন্ধেবেলা সৌম্য যায়। কলিং বেল বাজাতেই মালতী দরজা খোলে। ইন্সপেক্টর সাহেব আজকে নর্মাল পোশাক পরে এসেছেন। মালতী মাসি ওনাকে দেখেই ওনার পায়ে পড়ে বলল, দয়া করে মেয়েটাকে নিয়ে যাবেন না স্যার, ও বড্ড একা, ছেলে মানুষ, ও নিজেও জানে না ও কত বড় ভুল করে ফেলেছে। অবচেতন মনে ওর জন্ম দেওয়া পুতুলগুলোর মধ্যে বোধহয় প্রাণ এসেছিল। এতদিন ধরে জমিয়ে রাখা নিজের ঠাকুরদা ঠাকুমা কাকা কাকু আর বাবা মার প্রতি অভিমান থেকে ও এটা করে ফেলেছে। ও তো খুনগুলো করেনি স্যার, তবে ও যেটা চেয়েছে ঈশ্বর যেন সেটাই করিয়েছেন, সবাইকে চিনিয়ে নিয়েছেন। ও যে বড্ড একা। আমি ওকে কিচ্ছু করবো না মালতীদি, যার জন্য আমি পুলিশের পোশাকটা পরেও আসিনি। কেউ তো নেই, আমি কোর্টে গিয়ে ঠিক করেছি ওকে দত্তক নেব। এই শহরে বা এই তল্লাটে ওর কোনো কাছের আত্মীয়ও নেই। তোমার কোনো আপত্তি আছে? আমার বউ চাকরি করে, কিন্তু আমরা জানি একটা সন্তানকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে হয়। মালতী হাসে, ইন্সপেক্টরের হাত ধরে বলে, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার নিজের 3টে ছেলে পুলে, না হলে আমি ওকে রাখতাম। তার উপরে ও বড়লোক বাপের মেয়ে, কিন্তু একটু ভালোবাসা। মাসি কে এসেছে? ও মা, কাকু আমার সাথে খেলবে? এই দেখো আমি পুতুল বানিয়েছি, তোমার মতো দেখতে, দেখো। সৌম্য ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেখো পুলিশের কাছে রিভলভার থাকে না, তোমার কাছে নেই?
ডাকলে আজকে দেখাতাম কি করে রিভলভার বার করে নিজের মাথায় শুট করতে হয়। না না মামনি, করতে হবে না সোনা, দাও পুতুলটা আমাকে দাও। তুমি নেবে? তুমি খেলবে? আমি খেলবো তোমার সাথে, আমি খেলবো, এখন খেলবো, তারপরে তোমাকে কাকিমার কাছে নিয়ে যাব। কাকিমা? হ্যাঁ, আমার বউ তোমার কাকিমা, যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কাকিমার একটা পুতুল তৈরি করি। হ্যাঁ হ্যাঁ করি। সৌম্য ঢোক গেলে। মালতী বলে, ভালোবাসার সাথে এবার চিকিৎসাটাও দরকার স্যার, না হলে এই মেয়ে যে সিরিয়াল কিলারে পরিণত হবে। এরা তো আমাদের জন্যই তৈরি হয়, আমাদের মতো ব্যর্থ প্যারেন্টসের জন্য। না না, ওকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না মালতীদি, কথা দিচ্ছি। বাবিকে আমার নিজের পরিচয়ে বড় করব আর সুস্থ স্বাভাবিক সন্তানে পরিণত করব। দেখতে দেখতে কেটে গেছে বছর 20। বাবি ডাক্তার হয়েছে, এখনো বিয়ে থা করেনি। সৌম্য এবং তার স্ত্রী আর সন্তানাদি নেয়নি। বাবির মুখের দিকে তাকিয়েই ওদের সন্তানের ইচ্ছে পূরণ হয়েছে। কিরে, বেরোবি না? কখন যাবি? এই তো মা তৈরি হয়েছি। বলছি দেখো তো আমার ড্রেসটা ঠিক আছে? একদম ঠিক আছে। আচ্ছা শোন, সেই দিন নীলাঞ্জনা এসেছিল। নীলু? কেন? বলল তোকে নাকি পুতুলের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কিরে, তোর কাছের কোনো কলিগ অথবা কোনো ডাক্তার বন্ধু বান্ধবীর ছেলেপুলে হয়েছে নাকি? তুই আবার পুতুলের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি? বাবির কেমন যেন একটা শরীরের মধ্যে অস্বস্তি ভাব হয়। মাকে বলতে পারে না, ওই টয় প্ল্যানেটের সামনে এসে দাঁড়ালেই ওর শরীরের মধ্যে কেমন যেন একটা হয়। বহু বছর পর পড়াশোনা করে বাড়ি ফিরে প্রথমবার যখন ওই দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল, সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে স্থির করে বাড়ি এসেছিল ঠিকই, কিন্তু কিনে নিয়ে এসেছিল বাবির জন্য পুতুল। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।